রহস্য ও রোমাঞ্চ গল্পের সমাহার আমাদের দ্য মিস্ট্রি টেলার। আজকে আপনাদের জন্য ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা সব ব্যাপারে যুক্তি খুঁজো না। গল্প পাঠে চিরশ্রী, গল্পের সূত্রধার আমি শীর্ষেন্দু। শুরু হচ্ছে সব ব্যাপারে যুক্তি খুঁজো না। সুদেষ্ণা, সুদেষ্ণা, কিরে কোথায় গেলি? কোনো জবাব নেই। উফ, মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। ল্যাপটপটা শাট ডাউন করে বিছানা থেকে নেমে পড়লাম। এই তো একটু আগে অফিস থেকে ফিরেছে। ল্যাপটপে সিনেমা দেখতে দেখতে ওর ভেতরে ঢোকার শব্দ পেয়েছি। তারপর গটগট করে ঢুকে গেছে ওর ঘরে, সেখান থেকে বাথরুমে। শাওয়ারের জল পড়ার শব্দ, এও রোজকার রুটিন। শীত গ্রীষ্ম বর্ষা অফিস থেকে ফিরে স্নান করবেই। সেই কোন কালের সিনেমা, সত্যজিতের পরশ পাথর। এখনো কি আধুনিক, কি দুর্দান্ত! তুলসী লাহিড়ীর কি অভিনয়! হাসতে হাসতে পেটে কিল ধরে যাচ্ছে। কিচেনে খুটখাট। আজ শুক্রবার, সুদেষ্ণার কুকিং ডে। এসেই লেগে পড়েছে। চেঁচিয়ে বলেছি, চা খেলে আমার জন্য 1 কাপ করিস। কিরে, শুনলি? কিন্তু এরপর থেকে আর কথা হয়নি। আমি পরশ পাথরে ডুবে গেছি। হঠাৎ মনে পড়ল, আরে তাই তো, 40 মিনিট কেটে গেছে, চা এলো না। এই হচ্ছে মেয়েটাকে নিয়ে মুশকিল। কখন যে দুম করে বিশ্ব সংসার ভুলে যাবে কেউ বলতে পারবে না। গত পরশুদিনই এক কাণ্ড হয়েছে। একই সময়ে দুজনে ফিরেছি অফিস থেকে। এসেই চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে ফের ল্যাপটপ খুলে আমায় বসতে হয়েছে। নেক্সট মর্নিং একটা ক্লায়েন্ট মিট। আজকের মধ্যে তাদের জন্য পিপিটি প্রেজেন্টেশন রেডি করে ফেলতেই হবে। রক্ষে যে রাতের রান্নাটা সুদেষ্ণার দায়িত্ব। কতক্ষণ কেটে গেছে খেয়াল করিনি। হঠাৎ নাকে এসে ঝাপটা দিল বিচ্ছিরি পোড়া গন্ধ। এক ছুটে কিচেনে গিয়ে দেখি যা ভেবেছি তাই। ভাতের সসপ্যান উতলে বার্নারের ওপর মাখামাখি, ধোঁয়া উঠছে, জল শুকিয়ে ভাত পুড়ে কালো। সুদেষ্ণা, সুদেষ্ণা কোথায়? ভেজানো দরজা খুলে ওর ঘরে গিয়ে দেখি মহারানী চিত হয়ে বিছানায় ঠ্যাং দোলাচ্ছেন। দোকানে কর্ড গোঁজা, চোখ বন্ধ। সুদেষ্ণা, এই কিরে, গন্ধ পাস না? তড়াক করে উঠে বসেছে বিছানায়। কান থেকে কর্ড খুলে চোখ বড় বড় করে তাকালো। কয়েক সেকেন্ড, তারপর জিপ টিপ কেটে নেমেছে বিছানা থেকে। গত 3 মাসে সুদেষ্ণার এরকম ভুলে যাওয়ার অ্যাটাক বেশ কয়েকবার হয়েছে। একবার বাথরুমে গিজার চালিয়ে বালতি বসিয়ে ভুলে গেছে। প্রায় ফুটন্ত জল বাথরুম উপচে বসার ঘর প্লাবিত। আমাদের পরম সৌভাগ্য ঠিক সেই সময়ে আমি অফিস থেকে ফিরেছি, নইলে অনেক কিছু ঘটে যেতে পারত। আরেকদিন ঘটল চাবি বিভ্রাট। ফ্ল্যাটের চাবি ভেতরে ফেলে গান শুনতে শুনতে বেরিয়ে গেছে। আমি অফিসে, ফ্ল্যাটের বাইরে ঠায় দাঁড়িয়েছিল আমি না ফেরা পর্যন্ত। সুদেষ্ণা, সুদেষ্ণা! ঘর থেকে বেরিয়ে প্রথমেই কিচেনে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালাম। কিচেন অন্ধকার। দেখো কাণ্ড, চায়ের জল বসে লাইট নিভিয়ে চলে গেছে। না, আলো জ্বলে উঠতে আর এক প্রস্থ অবাক আমি। কিচেন যেমন ছিল তেমনই আছে, কেউ নেই। যাব বাবা, কোথায় গেল মেয়েটা? ধাক্কাতেই বাথরুমের দরজা খুলে গেল। 1 ফোঁটা জল নেই, খটখটে। তবে কি আমি এত ভুল শুনলাম? স্পষ্ট শুনেছি ওর পায়ের শব্দ, বাথরুমে জলের আওয়াজ। নিশ্চয়ই ঘরে ঢুকে ঘুমিয়ে পড়েছে। ভেজানো দরজা খুলে ভেতরে ঢুকেছি। সুইচ টিপতেই আলোয় ভরে উঠল। ওর বিছানা ফাঁকা, একপাশে ব্লুটুথ স্পিকারটা পড়ে আছে। ঘরের বাইরের দিকে ছোট্ট ব্যালকনি। এই ব্যালকনিটা আমাদের ছুটির দিনে আড্ডা দেওয়ার জায়গা।
চায়ের কাপ হাতে মুখোমুখি বসে 5 তলার ওপর থেকে শহরটাকে দেখি আর গল্পে মেতে উঠি। ব্যালকনির দরজায় বাঁ পাশে কেউ একজন পেছন ফিরে বসে রয়েছে, তার আধখানা দেখা যাচ্ছে বটে। পাজি মেয়ে, এখানে লুকিয়ে আমায় ভয় দেখাচ্ছিস? এই সুদেষ্ণা, বাড়াবাড়ি একটা লিমিট আছে। বলতে বলতে ঘর খাট পেরিয়ে ব্যালকনির দরজার সামনে। পরক্ষণে প্রবল শক। কোথায় কে? চেয়ারটা একা বসে আছে। কনকন একটা স্রোত শিরদাঁড়া বেয়ে নেমে গেল। এই মুহূর্তে এত বড় ফ্ল্যাটে আমি ছাড়া কেউ নেই। কাঠ হয়ে দাঁড়িয়ে আছি। আজ হচ্ছেটা কি? না, ছেড়ে দিলে চলবে না। বাবার কথা মনে পড়ে যাচ্ছে। বাবা সব সময় বলে, দেবতা অপদেবতা সব মানুষের তৈরি। বিজ্ঞান যত এগোচ্ছে সব অন্ধকার কেটে যাচ্ছে। যদি কখনো এমন কিছু সামনে আসে যার বৈজ্ঞানিক ব্যাখ্যা পাচ্ছ না, ভয় পেয়ে পালাবে না, মুখোমুখি দাঁড়িয়ে অ্যানালাইজ করবে। শেষ পর্যন্ত সত্যিটা ঠিক জানতে পারবে। এভাবেই আমি বড় হয়েছি। বাবার আমি অন্ধ ফলোয়ার, তাই ছোটবেলা থেকেই আমি ডাকাবুকো। বাবা আমায় কতবার চোখের ভুল ভাঙিয়েছে। আজ থেকে 10 বছর আগের কথা, তখন আমি 16। উত্তর কলকাতার এক গলিতে আমাদের বাড়ি। গায়ে গায়ে পুরনো বাড়িগুলো লিফটে আছে। অনেক রাতে উঠেছি টয়লেটে যাব। জানলার ওপারে পাশের বাড়ির ছাদ। জানলা দিয়ে চোখ যেতেই কেঁপে উঠেছি। ছাদে কাপড় জড়ানো এক মহিলা উপুর হয়ে পড়ে আছে। জ্যোৎস্নায় বেশ দেখা যাচ্ছে। এত রাতে মহিলা আসবে কোত্থেকে? একটা দমকা বাতাস দিল। উপুর হওয়া মহিলার শাড়ি উড়ছে। মনে হচ্ছে নড়ে নড়ে উঠছে শরীরটা। শরীরে কোনো শক্তি নেই। দুদ্দার করে ছুটে বেরিয়ে এসেছি। দুমদাম করে বাবা মার ঘরের দরজায় ধাক্কা। বাবা, বাবা, শিগগির খোলো। বাবা আমায় জড়িয়ে ধরে সবটা শুনল। তারপর লম্বা 4 ব্যাটারি টর্চটা নিয়ে বেরোলো। কোথায় কে? চলো। জানলার শিক গলিয়ে বাবা টর্চটা জ্বালল। তীব্র আলোর ফোকাস ঝাঁপিয়ে পড়ল মহিলার ওপরে। অমনি শরীর স্বস্তিতে জুড়িয়ে গেল। এবার স্পষ্ট দেখতে পাচ্ছি আদ্যিকালের একটা টিভি অ্যান্টেনা শুয়ে পড়েছে রেলিং এর ওপর, আর তারে মেলে দেওয়া একটা শাড়ি উড়ে এসে পড়েছে তার গায়ে। তৈরি হয়ে গেছে উপুর হওয়া মহিলা। হয়েছে তো মামুনি। বাবা হাসতে হাসতে বলেছে, এমনি করেই আমাদের চোখের ভুলে ভূতপ্রেত তৈরি হয়। কিন্তু এখন এই মুহূর্তে যুক্তি খুঁজে পাচ্ছি না যে আমার সবকটা ইন্দ্রিয় আজ এতখানি ভুল করেছে। এই সঞ্চারী, ভূতের মতো দাঁড়িয়ে করিস কি? কে? ব্যাপারটা এতটাই আকস্মিক যে জাস্ট শিউরে উঠেছি। সুদেষ্ণা ঠিক ঘরের দরজায়, স্বাভাবিক হাসি মুখ। ও যে কখন দরজা খুলেছে আর এই পর্যন্ত চলে এসেছে, কোনো শব্দ কানে ঢোকেনি। ছুটে গিয়ে আঁকড়ে ধরেছি ওর কাঁধ। হ্যাঁ, এই ফাজলামো হচ্ছে? আমার ভয় দেখাচ্ছিলি? প্রবল বেগে ঝাঁকাচ্ছি ওকে। আরে আরে ছাড় ছাড়, কি হয়েছে বলবি তো? কিসের ভয়? প্লিজ বিশ্বাস কর, আমি কিছু জানি না। ডাইনিং রুমে দুজনে মুখোমুখি। আমার কাছে সব শুনল সুদেষ্ণা। একটু গম্ভীর হয়ে গেল। তারপর প্রায় ফিস ফিস করে বলল, হ্যাঁ রে, আমি জানি ওরা আছে। মানে? ওরা আছে মানে? কারা? ওরা মানে যাদের তুই বিশ্বাস করিস না, আমি করি। ভেরি সিম্পল লজিক। জ্যান্ত শরীরী মানুষ যদি থাকে, তবে মৃত মানুষও আছে। মৃত্যুর পরে খোলস ছেড়ে প্রাণটুকু, আই মিন স্পিরিট নিয়ে তারা দিব্যি আছে। দ্যাটস দ্য ডিফারেন্ট ওয়ার্ল্ড। ডোন্ট স্পিক ননসেন্স। 21st সেঞ্চুরির একজন ডক্টর হয়ে তুই এইসব বলছিস? শেম সুদেষ্ণা। নো শেম মাই ডিয়ার। সায়েন্স কান্ট এক্সপ্লেন এভরিথিং। ইনফ্যাক্ট আমি ওদের ফিল করি। ফিল করিস? হ্যাঁ, এই ফ্ল্যাটেও করেছি। ওরা আছে, তবে কখনো ডিস্টার্ব করেনি। যাকে ছাড় ভাই, আই এম ড্যাম টায়ার্ড। আজ এক গাদা কেস ছিল। তুই কি রান্না করবি না সুইগিতে হোম ডেলিভারি অর্ডার দিবি? সুদেষ্ণার সঙ্গে আমার আলাপ মাত্র 3 মাসের,
কিন্তু এর মধ্যেই আমাদের দারুণ বন্ধুত্ব জমে উঠেছে। আমাদের বয়সও এক। হোটেল ম্যানেজমেন্ট পাশ করে একটা স্টার হোটেলের ব্যাক অফিসে ভালো প্লেসমেন্ট পেয়ে গেছিলাম। কলকাতা থেকে মুম্বাই এসে 1 মাস ছিলাম পেইং গেস্ট হয়ে। রুমমেটের সঙ্গে পোষাচ্ছিল না, তাছাড়া হাউস লেডির নানা ফ্যাকরা ছিল। আমাদের জবে যা হয়, ক্লায়েন্ট মিট করতে গিয়ে কোনো দিন বেশ রাত হয়ে যায়, তাতে উনি বিরক্তি প্রকাশ করছিলেন। এই সময় ফেসবুকের এক বন্ধু সুদেষ্ণার কথা জানায়, এমডি ডাক্তার, কলকাতার মেয়ে, কোলাবার ব্যাক সাইডে এই 2 রুম ফ্ল্যাটে সুদেষ্ণাও তখন পার্টনার খুঁজছিল। তাতে ওর খরচ অর্ধেক হয়ে যাবে। প্রথম মিনিটেই দুজনকে দুজনের বেশ ভালো লেগে যায়। তল্পি তল্পা নিয়ে আমি চলে আসি এই ফ্ল্যাটে। এর মধ্যে দুজনের মা এসে ঘুরেও গেছেন, তারাও নিশ্চিন্ত, ওদের মধ্যেও ঘনিষ্ঠতা গড়ে উঠেছে। ঘুম ভেঙে গেল, উঠতেই হচ্ছে। তলপেটে প্রবল চাপ, বিয়ানির আফটার এফেক্ট, অতিরিক্ত জলপান। ঘরে নাইট ল্যাম্প চলছে। ঘুমন্ত পায়ে টলমল করতে করতে বাথরুমের দিকে যাচ্ছি। ডাইনিং হলের ঘড়িতে শব্দ করে 3টে বাজল। হঠাৎ সুদেষ্ণার বেডরুমের দিকে চোখ চলে গেল। আলো জ্বলছে। চাপ বাবা, সুদেষ্ণা পারলে তখনই ঘুমিয়ে পড়েছিল। ভেতর থেকে কিছু শব্দ ভেসে আসছে, নিশ্চয়ই ভিডিও দেখছে। টয়লেট থেকে বেরিয়ে খুব আরাম হলো। আবার ঘুমে চোখ জড়িয়ে আসছে। ফিরতে ফিরতে জড়ানো গলায় বললাম, ওরে শুয়ে পড়। ঘরে ঢোকার মুখে জবাব ভেসে এলো, তুই সোজা। হিন্দি? সত্যি? খেপিটা কখন যে কি বলে কি করে। বিছানায় শরীর ফেলে দিলাম। 7টায় যথারীতি মোবাইলে অ্যালার্ম। উঠে পড়েছি। 8টায় বেরিয়ে পড়তে হবে। পাশের ঘর ভেজানো, অর্থাৎ সুদেষ্ণা ঘুমোচ্ছে। ঘুমোক, চা বানিয়ে ওকে ডাক। চায়ের জল কেটলিতে ফুটছে। নেট অন করলাম। সঙ্গে টুং 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 গাদা গাদা মেল আর হোয়াটসঅ্যাপ ঢুকছে। সুদেষ্ণার হোয়াটসঅ্যাপ। এ কি? রাত 1:30। এমার্জেন্সি কলে হাসপাতালে বেরিয়ে যাচ্ছি, কখন ফিরবো ঠিক নেই, আমার ব্রেকফাস্ট বানাস না। কালকে তো স্পষ্ট 3টে বাজার ঘন্টা শুনেছি। এমন ভুল তো হবে না। হিন্দিতে আমায় শুয়ে পড়তে বলল। কে বলল? ফুটন্ত জলের শব্দে হুঁশ ফিরল। কেটলি উঠছে, জল পড়ছে। স্থানু হয়ে দাঁড়িয়ে আছি, কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। মনে পড়ে যাচ্ছে আগের কয়েকটা রাত। সুদেষ্ণা হসপিটালে আটকে গেছিল, ওর খাবার টাকা দিয়ে শুয়ে পড়েছিলাম। রাতে উঠে টয়লেট গেছি। কত রাত ঘড়ি দেখিনি। ওর ঘরে লাইট জ্বলছিল। ভেতর থেকে হিন্দি গান ভেসে আসছিল। পরদিন বেরোনোর আগে দেখেছি ও ঘুমোচ্ছে। অন্য কিছু ভাবিনি, জিজ্ঞেসও করিনি। কিন্তু এখন এই মুহূর্তে সব এলোমেলো হয়ে যাচ্ছে। ওই সব রাতে সুদেষ্ণাই কি ওর ঘরে ছিল? এই রে, 7:35, 10টায় এমডির সঙ্গে মিটিং। 2 চুমুকে চা শেষ করে কাক চান ড্রেস আপ করে বেরোতে বেরোতে 8:15। লোকেশন সেট করে উবের ড্রাইভারকে বললাম, ভাইয়া প্লিজ 9:30 के अंदर पहुंचना है। তারপরেই ধরেছি সুদেষ্ণাকে। হ্যাঁ সঞ্জয়দি, অফিস বেরিয়ে পড়েছিস? হ্যাঁ রে, তুই কখন ফিরছিস? পেশেন্টটা এখনো স্টেবল নয়, মনে হয় 3টে বেজে যাবে। ব্রেকফাস্ট বানাসনি তো? না, একটা কথা বলতো, কাল তুই ঠিক কটায় বেরিয়েছিলি? তোকে তো হোয়াটসঅ্যাপ করেছি, দেখটা। তখনই হসপিটাল থেকে ফোন এলো। কেন রে? না থাক, বিকেলে কথা হবে। এই নিউজটা শুনেছিস তো? লাফাতে লাফাতে আমি সুদেষ্ণার সামনে, আনন্দে ভেতরটা টকবক করে ফুটছে। ডাইনিং টেবিলে সুদেষ্ণা, ওর সামনে ল্যাপটপটা খোলা। জিজ্ঞাসু চোখে তাকালো, কিন্তু সে দৃষ্টিতে কোনো কৌতূহল নেই। আরে একটু আগে গভর্নমেন্ট এনআই অ্যাক্টে সোমবার ছুটি ডিক্লেয়ার করেছে। ঈদের চাঁদ দেখা যাবে রবিবার, ঈদ সেলিব্রেশন সোমবার। কি মজা বলতো? আমরা খান্ডালায় আরো একদিন বেশি থাকতে পারবো। এখনই হোটেল বুকিং একদিন এক্সটেন্ড করে দে, নইলে। আমি তো বুকিং ক্যান্সেল করতে বসেছি, তোর জন্যই ওয়েট করছিলাম।
আমার যাওয়া হবে না রে। ওর মুখ থমথম করছে। কেন কেন? ঘন্টা দুয়েক আগে বাবা ফোন করেছিল, আমার কন্ডিশন খুব খারাপ, হঠাৎ ডিটেরিয়েট করেছে, হসপিটালে অ্যাডমিটেড, আমায় দেখতে চাইছে। আম্মা মানে সুদেশনার ঠাকুমা। আম্মা ওর প্রাণ, বলতে গেলে আম্মার কাছেই ও মানুষ। ওর ছোটবেলায় বাবার বদলি চাকরি ছিল, বাবা মা পাটনা রাঁচি গিয়ে থাকতেন। সুদেশনা বছরের পর বছর বড় হয়েছে আম্মার কাছে। সব আনন্দ মুহূর্তে নিভে গেছে। আস্তে আস্তে বললাম, কবে যাচ্ছিস? সেইটা নিয়েই পড়ে আছি। কাল বিকেলের আগে সব ফ্লাইট ফুল। সঞ্চারী, সরি ভাই, তুই যদি একা যেতে চাস। পাগল নাকি? একথা তুই বলতে পারলি? তোকে বাদ দিয়ে বেড়াতে যাব? ক্যান্সেল করে দে। ব্যাগটা রেখে বিছানায় শুয়ে পড়েছি। কয়েক মিনিটের মধ্যে সব ওলট পালট, সবকিছু তেতো হয়ে গেছে। সামনের 4 ছুটির দিন এই শহরে একা কাটাতে হবে। কি করে কাটাবো? কোথায় যাব? গা ছমছম করে উঠল। এই ফ্ল্যাটে একা থাকতে হবে। রাতে যদি আবার সুদেশনার ঘরে আলো জ্বলে, কথাবার্তা, গান, বাথরুম, কিচেনে যদি কেউ, তড়াক করে উঠে বসেছি। বাবাকে একবার আসতে বলি। যা, বাবার নাম্বার সুইচ অফ। আশ্চর্য, মায়ের ফোনটাও বেঁচে বেঁচে কেটে গেল। পরপর 3-4 বার করে গেলাম, তবুও ধরল না। এদের হলোটা কি? তবে প্রায়ই এমনটা হয়। মায়ের ফোন পড়ে রান্নাঘরে, উনি হয়তো টিভি সিরিয়ালে মগ্ন। ইয়েস, দাদামণি, আমার পিসতুতো একমাত্র দাদা। বার কয়েক বাজার পর ধরল। হ্যাঁ, আরে তোকে আমি একটু পরে করছি। আমি মামাকে নিয়ে চেক আপে। চেক আপ? কি হয়েছে বাপে? আরে তেমন কিছু না, জ্বর ছাড়ছে না তাই এসেছি। মা মা কোথায়? ফোন ধরছে না কেন? মাইমা মামার সঙ্গে কাল কথা বলিয়ে দেব। ফোনটা কেটে দিল। যত বাজে খবর সব আজকে। কোথায় কিছু নেই, হঠাৎ বাবার জ্বর। কাল সকালেও কথা বলেছি, কিছু বলল না। ছুটে গেলাম ডাইনিং রুমে। সুদেশনা আমায় দেখেই বুঝে গেছে কিছু একটা ঘটেছে। ও নিজেকে অনেকটা সামলে নিয়েছে। সব শুনে বলল, কুল ডাউন সঞ্চারী, আমার মনে হয় আজকে রাতটা দেখ, তেমন হলে কাল সকালে টিকিট কাটিস। ঘুম ভাঙলো ফোনের শব্দে। কাল সারা রাত ছেঁড়া ছেঁড়া ঘুম। কতবার যে বাবাকে স্বপ্নে দেখেছি। বাবা বাবা নিজে ফোন করছে। নিমেষে মন খুশিয়াল। বাপি বাপি। হ্যাঁ মামুনি, তুমি কোথায় বাপি? আমার জ্বর ছেড়ে গিয়েছে, টোটালি ফিট। তোমার কাছে যাচ্ছি। আমার কাছে? রিয়েলি? হ্যাঁ মামুনি। বাবার গলা সম্পূর্ণ স্বাভাবিক। বলল, আজই আসছি। তোমার ওখানে কিছু সমস্যা হয়েছে তাই না? সব মিটে যাবে। খুশিতে আমি উথাল পাথাল। বলো কি, কখন আসছো বাবা? বিকেলের মধ্যে মামুনি। কাল তোমায় নিয়ে কলকাতায় ফিরবো, তুমি টিকিট কেটে ফেলো। বাবা ফোন ছেড়ে দিল। সুদেশনা বেরোলো দুপুর 2টো নাগাদ। ঠিক 15 মিনিটের মধ্যে একতলার সিকিউরিটি অফিস থেকে জং বাহাদুর ইন্টারকম করলো, ম্যাডাম, একজন বয়স্ক মানুষ এসেছেন, বলছেন আপনার বাবা। খুশিতে উঠতে উঠতে নিচে গেলাম। বাবা দাঁড়িয়ে আছে, এক মুখ হাসি, গালে 2-3 দিনের খোঁচা খোঁচা দাড়ি, একটু অবসন্ন চেহারা। হাজার হোক, জ্বর থেকে উঠেছে। বাপি, আমি ঝাঁপিয়ে পড়েছি বাবার বুকে। কি শান্তি, কি আনন্দ! বাবা এসে গেছে, আর চিন্তা নেই। ঝড়ের মতো কেটে যাচ্ছে সময়। বাপ বেটির জমানো কত কথা, কত ছোট বড় বেলার গল্প। কাল সকালে বাবার সঙ্গেই কলকাতায় ফিরব। খুব ইচ্ছে করছিল বাবার জন্য ভালো মন্দ কিছু আনাই। এই প্রথম আমার কাছে এলো। উচিত হবে না, সবে জ্বর থেকে উঠেছে। আমি চিকেনের পাতলা ঝোল করেছি, সঙ্গে ভাত, একটু স্যালাড, ব্যাস। প্রায় হয়ে এসেছে। বাবা কিছুক্ষণ টিভি দেখেছে, ঘুরে ঘুরে ফ্ল্যাটটা দেখেছে। একটু আগে দেখে এলাম ব্যালকানিতে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আজ বাবা সুদেশনার ঘরেই শোবে। বাবা, হয়ে গেছে, এসো। আসছি। তোদের এই ব্যালকনিটা খুব ইন্টারেস্টিং। খাওয়া শেষ। 11:30 বেজে গেছে। চারিদিক শান্ত হয়ে এসেছে। বাবা চলে গেল ও ঘরে। হঠাৎ আমার মনে হলো, তাই তো, ও ঘরে জলের বোতল দেওয়া হয়নি। বোতল হাতে সুদেশনার ঘরে ঢুকেছি।
এগিয়েই থমকে দাঁড়িয়ে পড়েছি। চাপা গলায় দুজন ঝগড়া করছে, শোনা যাচ্ছে ব্যালকনির দিক থেকে। আমি স্তম্ভিত, পা দুটো গেঁথে গেছে। একজন বাবা, বুঝতে পারছি অপরপক্ষ মহিলা। বাবা হিন্দিতে তাকে রীতিমতো ধমকাচ্ছে। সে মিউ মিউ করে কিছু বলার চেষ্টা করছে। মাথা থেকে পা পর্যন্ত কাঁপুনি দিল, শরীরে কাঁটা ফুটছে। কোত্থেকে এলো এই মহিলা? কখন, কিভাবে এলো? বাপি! গলা দিয়ে আওয়াজ বেরিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে সব চুপ। বাবার সিলুট শরীরটা ঘুরে দাঁড়িয়েছে। কি মামনি, এসো এসো। সুদেষ্ণার ঘরের আলো চালিয়ে দিয়েছি, বোতলটা রেখেছি টেবিলে। অ্যালার্ম বাজছে মোবাইলে। তড়াক করে উঠে বসেছি। 7টা। বাপস, কাল রাতে মরার মতো ঘুমিয়েছি। যাই, বাবাকে তুলে দিই। 8টার মধ্যে বেরোতে হবে, 9:45-এর ফ্লাইট। বাবা? বাবা কোথায়? বেরিয়ে গেল আমায় না জানিয়ে। ইন্টারকম করলাম। জং বাহাদুর জানালো সে ঘুমোচ্ছিল, জানে না। ফোন করলাম, বাবার মোবাইল সুইচ অফ। কিন্তু সঙ্গে সঙ্গে একটা মেসেজ ঢুকলো। মামনি, আমার 7:30টার ফ্লাইট, তাই বেরিয়ে গেলাম। কলকাতায় দেখা হবে। আর শোনো, সব ব্যাপারে যুক্তি খুঁজো না। অদ্ভুত মানুষ তো, একবার ডাকতে পারলো না। আসলে আমার বাবা এরকমই, আনপ্রেডিক্টেবল। হঠাৎ হঠাৎ তার মুড সুইং করে। 9:20। বোর্ডিং এর লাইনে দাঁড়িয়েছি। ফ্লাইট অন টাইম। আমার মোবাইল ভাইব্রেট করতে শুরু করেছে। হ্যাঁ দাদামণি, বলো। তুই কোথায় বন্টি? এই তো বোর্ড করছি গো, 12:15 অ্যারাইভাল। ও, তুই আসছিস? আয় আয়। আমার আর সবুর সইছে না। 3 মাস পরেই নিজের শহরে ফিরছি। হাতে শুধু স্ট্রলি, পিছে ল্যাপটপ ব্যাগ। গটগট করে বেরিয়ে আসছি গেট দিয়ে। নিশ্চয়ই বাবা বেরিয়ে ওয়েট করছে। ভেতরে তো দেখলাম না। কি অদ্ভুত লাগছে, বাবার ফোন এখনো সুইচ অফ। নিশ্চয়ই ফোন চালু করতে ভুলে গেছে। বাবা কোথায়? ওই তো দাদামণি দাঁড়িয়ে, আমায় দেখতে পেয়ে হাত তুলল। দাদামণি! দাদামণি ছুটে এসে আমায় জড়িয়ে ধরল। হাউ হাউ করে কেঁদে উঠল। বন্টি, বন্টি, পারলাম না রে, পারলাম না। মাত্র 3 দিনের জ্বরে মামা, কিছুই জানা গেল না। তুই শক্ত হ বন্টি, মামি অজ্ঞান হয়ে যাচ্ছে। তুই শক্ত হ। আমার চোখের সামনে অন্ধকার। শুনছিলেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা সব ব্যাপারে যুক্তি খুঁজো না। গল্প পাঠ ও সঞ্চারীর ভূমিকায় চিরশ্রী, সঞ্চারীর বাবা ও অন্যান্য চরিত্রে রৌনক, সুদেষ্ণার ভূমিকায় ঋতুপর্ণা। গল্পটি শুনে কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসব আবার একটি রোমাঞ্চকর গল্পের সাথে। নমস্কার।